ঘুম থেকে উঠে শুনি আম্মু পালিয়ে গেছেন। রাত থেকে আম্মুর খবর নেই। আব্বু পরে জানতে পেরেছেন আম্মুর খবর। আমাদের পাশের বাসায় একজন রাজমিস্ত্রি কাজ করত, তার সঙ্গে আম্মু পালিয়েছেন। আমি ক্লাস 7-এ পড়ি। এই বয়সে এই খবর শুনে কি রিয়েক্ট করব বুঝতে পারছি না। ভিতর থেকে নিভে গেলাম একদম। হৃৎপিণ্ড ধুকপুক করছে। বিছানা থেকে নামি, পা দুটো জমে গেছে, চলার শক্তি নেই। সমস্ত শক্তি দিয়ে পা দুটো টেনে নিয়ে ড্রয়িং রুমে যাই। বাবা গম্ভীর মুখে সোফায় বসে আছেন। পাশে বসা পাশের বাসার আরো 2-1 জন মহিলা। সেখানে আর দাঁড়াই না, ফের চলে আসি শোবার ঘরে। আমার ছোট ভাই তায়েব ঘুমাচ্ছে অগরে। তার দিকে তাকিয়ে বুক ফেটে কান্না আসছে আমার। সে সবে 3-তে পড়ে, এখনো মায়ের আঁচলেই থাকে। আম্মুকে ছাড়া কিছু বোঝে না। ঘুম থেকে উঠে যখন শুনবে আম্মু আমাদেরকে রেখে পালিয়েছেন, তখন বেচারার কি অবস্থা হবে কে জানে। আমি বসে পড়ি তার মাথার কাছে। কান্না চলে আসে আমার। আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করি। ভাবি, আম্মু তো আমাদের খুব আদর করতেন, কত যত্ন করতেন, তাহলে কিভাবে আমাদেরকে রেখে একটা পর পুরুষের সঙ্গে চলে গেলেন। আমার চোখের পানি তাইপের মুখে গিয়ে পড়তেই সে মুখ ঝাঁকিয়ে জেগে ওঠে। চোখ কসলাতে কসলাতে উঠে বসে আমার দিকে। কি হয়েছে আপু, কান্না করছো কেন? আম্মু মারছেন? হুম, আম্মু তো আমাদের কখনো মারেন না। তাহলে বলো না, কাঁদছো কেন? স্কুলে যাইবা না? চোখ মুছে বললাম, মাথা ব্যথা করছে ভাই, মাথা ব্যথা করছে, মেডিসিন নিবা? কান্নার কি, দাঁড়াও, আমি আম্মুকে গিয়ে বলছি। তায়ে ভাই তুলে ওঠে, আম্মু, আম্মু বলে আম্মুর ঘরের দিকে যায়। আমার আটকানো উচিত ছিল তাকে, কিন্তু আটকাতে মন চায়নি। তার পিছু পিছু গেলাম। সে মাকে না পেয়ে ড্রয়িং রুমে যায়। বাবাকে থম মেরে বসে থাকতে দেখে প্রশ্ন করে, আম্মু কই আব্বু? আব্বু তাকে কাছে টেনে নেন। আমতা আমতা না করে সোজা সাপটা বলে ফেলেন, তোমার আম্মু আরেকজনের সঙ্গে পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে কি আব্বু? তোমার আম্মু আরেকটা বিয়ে করবে, আর আসবে না। তায়েব ঘুরে আব্বুর দিকে তাকায়, আর আসবেন না? না। তায়েব যেন কথাটা বিশ্বাস করতে পারল না। উঠে এসে আমাকে জিজ্ঞেস করলো, আম্মু কি সত্যি আসবেন না আপি? তায়েবের হাত ধরে ভিতরে নিয়ে আসলাম। তায়েবকে বসিয়ে দিয়ে বললাম, না, আম্মু আসবে না। আমাদের একদম ভালোবাসেন না আম্মু। ভালোবাসলে আমাদেরকে রেখে চলে যেতেন না। তায়েব করুণ ভঙ্গিতে আম্মু আম্মু বলে কান্না করতে লাগলো। আমিও কান্না করলাম। আমাদের কান্নার শব্দ শুনে আব্বু আসেন। দুজনকে দুই দিকে জড়িয়ে ধরে চুপ থাকেন, মুখে কিছু বলছেন না। বলবেনই বা কি? আব্বুর হয়তো আমাদের মতো অবস্থা। আব্বু খুব ভালোবাসতেন আম্মুকে। আম্মুর জন্য আব্বু তার নিজের বাড়ি ছেড়েছেন। সীমান্তিক ব্যাংকের ম্যানেজার আব্বু। ওইখানেই আম্মুর সঙ্গে আব্বুর পরিচয় হয়। আম্মু হিন্দু ছিলেন। দুজন দু পরিবারের সঙ্গে যুদ্ধ করে বিয়ে করেন আম্মুর পরিবারের সঙ্গে। আম্মুর চিরদিনের সম্পর্ক শেষ হয় ধর্ম ত্যাগ করার কারণে। আব্বুর তেমন হয়নি। আব্বু বাড়ি যেতেন মাঝে মাঝে। সম্পর্ক ভালোই, শুধু আম্মুকে কেউ পছন্দ করতো না বলে, আর চাকরির জন্য। আম্মুকে নিয়ে আব্বু আলাদা বাসায় থাকতেন। দুজনেই এক অফিসে কাজ করতেন। আম্মুর কোনো পরিবার না থাকায় আব্বু মাথায় করে রাখতেন আম্মুকে। সব কাজে সাহায্য করতেন, কখনো টু শব্দটিও বলতেন না। এতটা যত্নে রাখার পরেও কিভাবে আম্মু এটা করলেন? ব্যাংক ব্যালেন্স সব আম্মুর নামে করা। আম্মু আমাদের ফেলে গিয়েছেন ঠিক, কিন্তু টাকা পয়সা সোনা কিছু নিতে ভোলেননি। আমার আপন দাদি নেই। বাবারা ছোট থাকতে আপন দাদি মারা গেছেন। সৎ দাদি আছেন। খবর শোনা মাত্র সৎ দাদি আর আমার ফুপু চাচারা ছুটে আসেন বাসায়। সবাই মিলে একজোট হন কেস করার জন্য। আব্বু কারো কথায় কান দেন না। উনি কেস করবেন না। ঠান্ডা মাথায় বলেন, সে গেছে যাক, কোটিপতি হলেও হোক, আমি কিছু করতে পারবো না। আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আম্মুর বিরুদ্ধে। আমরা ভাই বোনের খাওয়া ঘুম অফ। সারাক্ষণ বুকের মধ্যে অশান্তি, আগুন জ্বলে। কারো সঙ্গে দীর্ঘদিন থাকলেও তো একটা মায়া জন্মে। আর উনি তো আমাদের মা, জন্ম দিয়েছেন, ছোট থেকে যত্ন করে বড় করেছেন। হঠাৎ কিভাবে কি করে উনাকে ছাড়া আমরা থাকবো? উনার শূন্যতা তো পুরো পৃথিবী বিলিয়ে দিলেও পূরণ হবে না। কান্না করা ছাড়া আমাদের আর কিছু করার নাই। আম্মু নেই,
আব্বু বাসায় একা একা কি করবেন? আমাদের ছাড়া দাদি ফুপুরা বাসা থেকে আমাদের গ্রামে নিয়ে যান। জন্ম থেকে এই বাসাতেই আমাদের বড় হওয়া। কত বন্ধু, কত গাছ, এখানে সবকিছু পরম আপন আমাদের। সব ছেড়ে একেবারে চলে যেতে প্রাণ কাঁদে আমার। সবকিছু যেন আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা গ্রামে আসি, বাবা বাসায় থাকেন, ওনার জব করতে হবে। প্রতি বৃহস্পতিবার আমাদের দেখতে আসেন, রোজ ফোনে কথা বলেন। মা বিয়ে করে সুখে শান্তিতে আছেন, আমাদের ভুলেও খোঁজ নেননি একবার। তাইপ রাত জেগে কান্না করে, ঠিক মতো খায় না, রোগা হয়ে যাচ্ছে দিন দিন। ছোট থেকে বাসায় থাকা হতো বলে বাড়ির কারোর সঙ্গে বন্ডিংও ভালো নেই। নানি খালা থাকলে যত্ন পাওয়া যেত একটু বেশি। মা মা গন্ধ থাকতো তাদের গায়ে, আমাদের তেমনটা নেই। দুই ভাই বোন মিলেই যেন আমাদের জগৎ। যেদিকে তাকাই সেদিকেই শুধু খালি আর খালি। আব্বু যেদিন আসেন, তাইব চুপটি করে আব্বুর বুকে শুয়ে থাকে। আমি মায়ের কথা মনে করতে করতে ঘুমিয়ে পড়ি। দাদি ফুপু চাচা আশেপাশের মহিলারা সবাই আমাদের বোঝায় যে মা ছেড়ে চলে গেছে তার জন্য কান্না করো না। মা নামের কলঙ্ক। আরো আজে বাজে কথা বলেন আম্মুর নামে। আমি বুঝতে পারি মায়ের দোষ আছে, তবু সবাই মাকে গালাগালি করলে আমার রাগ হয়, খারাপ লাগে। আব্বু একদিন এসে পাড়ার স্কুলে ভর্তি করান তাইপ আর আমাকে। স্কুলে গিয়ে ধীরে ধীরে আমাদের বন্ধু হয়, বাড়িতেও মন বসে, খেলার সঙ্গী বাড়ে। আমরা আমাদের শোক কিছুটা কাটিয়ে উঠতে পারি। ব্যথা বাড়তে বাড়তে একসময় ভোঁতা হয়ে যায়, আমরাও তেমন হই। মাকে নিয়ম করে মনে পড়ে, কান্না আসে, তবু আগের মতো দুর্বল হই না। তাইপও আগের থেকে হাসি খুশি থাকে, সে এমন থাকলে আমার ভালো লাগে। দাদি ভালো যত্ন করেন আমাদের, উনার যত্ন আর ভালোবাসা দেখে কেউ টেরই পাবে না উনি আমাদের সৎ দাদি। উনার জন্যই কেউ আগুন চোখে তাকানোর সাহস পায় না আমাদের দিকে। বছর পেরিয়ে যায়, আমরা এক বছর এগিয়ে আসি। তাইপ আর আমি দুজনেই ভালো নাম্বার পেয়ে পাশ করি। একদিন শুনি আব্বুর বিয়ের কথাবার্তা হচ্ছে। ইতিমধ্যে কনে দেখা দেখিও শুরু হয়ে গেছে। আমরা ছোট মানুষ, তাই কেউ আমাদের জানানোর প্রয়োজন মনে করেনি। সবার কথাবার্তা শুনে বুঝেছি। দাদিকে জিজ্ঞেস করলাম, আব্বুকে বিয়ে দিচ্ছ দাদি? দাদি একগাল হেসে বলেন, জোয়ান ছেলে, বিয়ে তো দিতেই হবে দিদি ভাই। খুব ভালো একটা মেয়ে পেয়েছি, খুব নম্র ভদ্র, তোদের দু ভাই বোনকে যত্নে রাখবে নিশ্চয়ই। আমি মুখ ভার করে তাকালাম, কিছু বললাম না। তোদের কি আপত্তি আছে? জানি না, বলে উঠে আসলাম। স্কুলে যাওয়ার পথে তাইব জিজ্ঞেস করে, আব্বুকে আবার বিয়ে দিচ্ছে আপু? হুম। আব্বুর বউকে কি আম্মু ডাকতে হবে? হবে হয়তো, আমি কিন্তু ডাকবো না। উনি যদি ভালো হন, আদর করেন তোকে, তাও ডাকবি না? তাইব মুখ বাঁকিয়ে বলে, আমাদের আম্মুই তো ভালো না, ভালো হলে আমাদের রেখে যেতেন না। আম্মু যখন ভালো না, তাহলে আর কে ভালো হবে? ছোট তাইপের মুখে কথা শুনে থমকে যায় আমি। এই বয়সে মায়েদের নিয়ে এমন নেগেটিভ চিন্তা ঢুকে গেছে তার ভিতরে, শুধুমাত্র মায়ের জন্য। তাইপ লাফিয়ে লাফিয়ে চলতে লাগলো। আমার মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে, আব্বুকে তো সবাই বিয়ে দিয়ে ছাড়বেই, কেমন হবে নতুন মানুষটা? আব্বু আমাদের আদর করবেন তো? দূর সম্পর্কের কোনো এক আত্মীয়র মেয়েকে পছন্দ হয় সবার। গরিব বাবার মেয়ে, সুন্দরী, অবিবাহিত, বাবা চাকরিজীবী শুনে বিবাহিত আর বাচ্চা থাকা শুনেও রাজি হয়ে যান। এক শুক্রবারে বিয়ে হয় আব্বু, আমরা সবাই বিয়েতে যাই। মজলিসের সবাই খুঁজে খুঁজে আমাকে আর তায়েবকে দেখে, নানা কথা বলে, মায়ের কথা জিজ্ঞেস করে, দীর্ঘশ্বাস ফেলে হা হুতাশ করি। আমি সবকিছুর ফাঁকে ফাঁকে শুধু নতুন বউয়ের দিকে তাকাই। বেশ সুন্দর তিনি, তবে চেহারায় মায়া কম। অনুষ্ঠান শেষ, বাড়ি নিয়ে আসা হয় নতুন বউকে। আমাকে আর তায়েবকে নিয়ে ওনার সাথে পরিচয় করানো হয়। রাতে একসাথে খাবার দেওয়া হয়, যাতে বন্ডিং ভালো হয়। সবাই আপ্রাণ চেষ্টা করলেও আমি আর ভাই নিবু নিবু, একদম চুপচাপ। জানি না কেন, কোনো আগ্রহ নেই আমাদের ওনার সাথে কথাবার্তা বলার। ভদ্রমহিলা যথেষ্ট আদর নিয়ে কথা বলছেন আমাদের সাথে, ভাইকে কোলে নিচ্ছেন। ভাই যেতে চাচ্ছে না, আমি চোখ ইশারায় বলছি যাও। এভাবে দিন যেতে থাকে আমাদের। নতুন মায়ের সাথে মাখামাখি সম্পর্ক না হলেও মোটামুটি ভালো। মাস গিয়ে বছর যেতে থাকে, আমরা বড় হই আরো। মায়ের কথা মাঝে মাঝে খুব মনে পড়ে। মা আমাদের খোঁজ নেন না, নিতে চাইলেও হয়তো নিতে পারেন না।
আমার মনে হয় মা আমাদের মিস করেন, কিন্তু খোঁজ নেওয়ার সব রাস্তা বন্ধ বলে হয়তো নিতে পারেন না। মা নামক মানুষটার নেগেটিভ দিক মেনে নিতে পারি না আমি। শুনেছি আম্মু একদিন বিশেষ কাজে অফিসে ছিলেন, তখন প্রেগনেন্ট ছিলেন। ডেলিভারির পেইন ওঠে, আব্বু আর সহকর্মীরা মিলে আম্মুকে হাসপাতালে পাঠিয়ে দেন। পরে সেই রাজমিস্ত্রির লোকটা আসে, এটা আব্বুর মুখে শুনেছি। সৎ দাদি হলেও তিনি ভীষণ ভালোবাসতেন, আগলে রাখতেন আমাদের। সেই দাদি হুট করে মারা গেলেন। আমাদের ভালোবাসার দুজন মানুষ ইতিমধ্যে চলে গেছেন। নতুন মায়ের বাচ্চা হয়। নতুন মা আমাকে দিয়ে টুকটাক কাজ করাতেন। দিন দিন কাজ করানোর মাত্রা বাড়তে লাগলো। পড়তে বসলেই উনি ডাক দেন, মারিয়া এটা করে দাও, ওটা করে দাও। না পেরে উঠি আমি। সেইবার ক্লাসে রেজাল্টও খারাপ হয়, আব্বু খুব করে বকলেন। তাইব সাবধান করে দিল আমায়, আপি তুমি আর ওই মহিলার কাজ করবে না, পড়াশোনায় ফোকাস করবে বেশি। দেখেছো উনি কেমন কথাবার্তা বলে। আমি প্রথমে বলেছিলাম না, ভালো মানুষ না উনি। তাইপের কথা ঠিক, নতুন মায়ের ব্যবহারও পাল্টে গেছে। দাদি মারা যাওয়ায় উনি যেন বেশি লাই পেয়ে গেছেন। আব্বু বাড়ি থাকেন না, অফিসে ব্যস্ত। আমাদের সাথে যা মন চায় তাই করেন, আমি কিছু বলি না। তাইপ মাঝে মধ্যে ঝগড়া বাঁধিয়ে ফেলে। নতুন মা তখন আগুন হয়ে ওঠেন, আব্বুর সাথে কত কিছু লাগিয়ে নালিশ করেন। আব্বু তেমন কিছু বলেন না আমাদের। এসএসসি পরীক্ষা শেষে আব্বু আমাকে শহরের কলেজে ভর্তি হতে বলেন। তাইবকে রেখে মোটেও বাইরে যেতে ইচ্ছুক নই আমি। দুনিয়াতেই একটা মাত্র ভাই আমার আপন, সেও আমাকে ছাড়া থাকতে পারবে না। তাছাড়া নতুন মায়ের সাথে তার সম্পর্ক ভালো নয়। রাত দিন ঝগড়া বাঁধবে, না খেয়ে থাকবে। আব্বুকে আবদার করলাম, আব্বু আমি শহরের কলেজে যাব না, আমাদের বাজারের কলেজে ভর্তি করিয়ে দাও। আর না দিলে শহরে ভাইকে সঙ্গে দাও। আব্বু বাজারের কলেজেই ভর্তি করলেন। তাইব যে কি খুশি। রাতে পড়তে বসে কলম কামড়াতে কামড়াতে আমাকে বলল, তোমাকে চলে যেতে দিতাম না আমি। ভালো হলো আব্বু রাজি হয়ে গেলেন। আব্বু শহরে নিয়ে গেলে কি করতে, আমিও যেতাম। আব্বু কি নিত তোকে? তাইব একগাল হেসে বলল, আব্বু না নিলে তুমি অবশ্যই নিতে, এটা আমি জানি। আমার পিছন পিছন থাকবি নাকি? থাকবো। তোমার বিয়ে দিলে তোমার শ্বশুর বাড়ি গিয়ে থাকবো। হাসি পেল আমার। তার মাথায় গাঁটটি মেরে বললাম, এখন এসব থাক, পড়াই মন দে। বাড়ি থেকে কলেজ কন্টিনিউ হতে লাগলো আমার। দেখতে মাশাল্লাহ আমি, ধবধবে ফর্সা না, হলুদ গায়ের রং। সবাই বলে মুখে নাকি অসম্ভব মায়া। সেই সুবাদে হয়তো প্রেমের অফার পেতে থাকি অবিরত। কলেজের এক বাজে ছেলের নজরে পড়ি একদিন, নাকচ করে দিই। একটা ভালো সুদর্শন ছেলের সাথে রিলেশন হয় আমার। লুকোচুরি সম্পর্ক। কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র, নাম শাহেদ। তাইব জানতো এটা। যখন কথা বলতাম ফোনে, তাইব পাহারা দিত। সে সবসময় একটা শর্ত দিত, আমি তোমাকে কথা বলতে হেল্প করব যদি বিয়ের পর তোমার সাথে আমাকে নিয়ে যাও। তাকে কথা দিতাম, সে সব সময় পাহারা দিত আমাকে। ফলে কেউ টেরও পেত না। কদিন যেতেই বিয়ের প্রস্তাব নিয়ে আসে শাহেদ। সব কিছু দেখা দেখি শেষে আব্বু রাজি হয়ে যান। আমাকে জিজ্ঞেস করলে পজিটিভ উত্তর পান। বিধায় বিয়ে ঠিক হয় দ্রুত। বিয়ের সবকিছু কেনাকাটা করছেন আব্বু। দু একটা জিনিস বাকি ছিল, তাই বিকেলে একাই বের হয়ে কিনতে। ফেরার পথে রিকশায় উঠি, দেখি কলেজের সেই বাজে ছেলেটা বাইক নিয়ে পিছন পিছন আসছে। আমি তেমন পাত্তা দেইনি তাকে। সে চলতি রিকশায় বাইক নিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় এসিড ছুঁড়ে ফেলে আমার মুখে। গগন বিবাকী চিৎকার করে উঠি আমি। আগুনের স্রোতে মুখ জ্বলতে থাকে ধাউ ধাউ করে। মানুষজন জড়ো হয়, আমাকে হাসপাতালে নেওয়া হয়। আর কিছু বুঝতে পারি না। পরে হাসপাতালের বেডে নিজেকে দেখি, পাশে তায়েব। আব্বু, চাচ্চু। আমি কান্না করে বলি, ওই ছেলেটা এটা করেছে। ছেলেটাকে বাবা ধরে পুলিশে পাঠান, আমার চিকিৎসা করান। পুরো মতো মুখ ঠিক হয় না। আয়নায় নিজেকে দেখে চিৎকার করি আমি। আমার এত সুন্দর মুখ কালো কয়লার পিছনে চাপা পড়ে গেছে। শাহেদ বিয়ে ভেঙে দেয়, বলে আমাকে সে বিয়ে করতে পারবে না। আমি অবাক হইনি এক বিন্দু। এসিটে পুড়ে গেছে মুখ, যে মুখ দেখে আমি নিজেই ভয় পাই। সেই মুখের মানুষকে কে বিয়ে করবে? সার্জারি করলে হয়তো মুখ কিছুটা ঠিক করা যাবে, কিন্তু
তাতে আব্বুর কোনো আগ্রহ দেখলাম না। সার্জারি করলে আব্বুকে পথে বসতে হবে, আমিও আর তাড়া দিলাম না। কেমন যেন নিস্তেজ হয়ে গেলাম, সারাক্ষণ মন মরা থাকতাম। তাই আশ্বাস দিল আমাকে, নরম গলায় বলল, আমি বড় হয়ে অনেক টাকা ইনকাম করব আপি, তারপর তোমার মুখটা ভালো করব। তাইপের কথা শুনে আমার মন ভালো হয়ে যায়। নতুন মা জানিয়ে দিলেন আমার মুখ যেন আমি আড়ালে রাখি। ওনার ছোট ছেলে আমাকে দেখে ভয় পায়। যথেষ্ট বড় হয়েছে আমি। নতুন মায়ের অবস্থা আব্বু টের পান। তিনি বুঝে শুনে আবার আমাকে আর ভাইকে সেই আগের বাসায় ফেরত নিয়ে আসেন। আব্বু এখানে থাকেন। ভাই, আব্বু আর আমার ছোট্ট সংসার সুন্দরভাবে চলতে লাগলো। রান্না বান্না তেমন একটা পারি না আমি। আব্বু অফিস যাওয়ার সময় রান্না করবেন, আবার ফিরে এসেও রান্না করবেন। এটা খারাপ দেখায়। আমি জোর করে টুকটাক রান্না করি, অনেক সময় হাত পা পুড়িয়ে ফেলি। যখন যা পারি না ইউটিউবের সাহায্য নেই। এসব করতে করতে মোটামুটি হাতের মুঠোয় চলে আসে রান্না। তায়েব নতুন স্কুলে ভর্তি হয়েছে, আমিও একই কলেজে। আজকাল কলেজে যেতে লজ্জা করে আমার, শুধু এই পোড়া মুখটার জন্য। যখন না গেলে উপায় থাকে না তখন যায়, তাও মুখ ঢেকে। মাঝে মধ্যে ভাবি, অনেকে সস্তা ডায়লগ দেয়, চেহারা দিয়ে কিছু হয় না, মনের মিলই আসল। আসলে এটা শুধু সান্ত্বনামূলক কথা। চেহারা ভালো না থাকলে সবাই ইগনোর করে, ভালোবাসার মানুষটাও ফেলে যেতে দুবার ভাবে না। আমি তার ওই জ্বলন্ত উদাহরণ। বয়স বাড়ছে আমার, এখন আর ভুলেও বিয়ের প্রস্তাব আসে না। এসব নিয়ে হীনমন্যতায় ভুগি আমি। তাইব ছাড়া সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। বাবা কম কথা বলেন, আম্মু থাকলে হয়তো ভরসার হাত পেতাম। জানি না আম্মু কেমন আছেন, উনার কি আমাদের কথা মনে পড়ে? কে জানে, হয়তো পড়ে, নয়তো না। শুনেছি চাকরি সূত্রে আম্মু অন্য বিভাগে গিয়েছেন, কোথায় গেছেন কে জানে। আম্মুর মুখটা দেখতে ভীষণ ইচ্ছে করে আমার, হাত বুলোতে ইচ্ছে করে। ছোটবেলায় আম্মু তাইব আর আমাকে দুপাশে রেখে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াতেন। আমরা চুপটি করে আম্মুর বুকে শুয়ে থাকতাম। ইদানিং মন খারাপের রাতগুলোতে ছোটবেলার মতো আম্মুর বুকে চুপটি করে মুখ গুজে শুয়ে থাকতে ইচ্ছে করে। আশপাশের মানুষ এখন নানা কথা বলে, এই মেয়ের আর বিয়ে হবে না, এই মুখ দেখে কেই বা বিয়ে করবে। তাদের কথা শুনতে শুনতে আমার মাইগ্রেন হয়েছে, তাও তারা মুখ বন্ধ করে না। দেখলেই এসব বলে, কান্না চলে আসে আমার, ফিরে কিছু বলার সাহস হয় না। তাইব এসব শুনলে মারামারি লাগবে 100%। একদিন আব্বু আমাদের নিয়ে গ্রামের বাড়ি গেলেন। রাতে দেখি কয়েকজন মহিলা আর একজন পুরুষ এসেছেন। নতুন মা বললেন আমাকে নাকি তারা দেখতে এসেছে। আমি অবাক হলাম, আমাকেও কেউ দেখতে এসেছে, আমারও সত্যি বিয়ে হবে। নতুন মা জানালেন যারা দেখতে এসেছে তারা উনার আত্মীয়। যে ছেলেটা এসেছে তার আগের পক্ষের স্ত্রী আছেন, সেই স্ত্রীর সাথেই এসেছেন। আমি জিজ্ঞেস করলাম, স্ত্রী থাকা সত্ত্বেও বিয়ে কেন করবেন? বললেন 10 বছর হয়ে গেছে বিয়ের, বাচ্চা কাচ্চা নাই, পুরনো জমিদার বংশধর, বংশের হাল কে ধরবে? যতটা খুশি হয়েছিলাম ততটাই নিভে গেলাম। বাচ্চা জন্ম দেওয়ার জন্যই তাহলে বিয়ে করবে? আমার কপালে ছাড়া আর কি বা থাকতে পারে? আমাকে শাড়ি পরিয়ে তাদের সামনে নেওয়া হলো। নিচের দিকে তাকিয়ে আছি, ওরা মুখ নিয়ে তাকাতে অস্বস্তি হচ্ছিল। কেউ একজন বলল, তাকাও আমাদের দিকে। আমি তাকালাম। একজন হাসি মুখে বলল, পছন্দ হয়েছে, এই মেয়েই ফাইনাল। পাশ থেকে আরেকজন আমাকে বলে দিল, এই হচ্ছে তোমার বরের আগের পক্ষের স্ত্রী, নাম রহমা। রহমা, উনিই নাকি আমাকে পছন্দ করেছেন, আর সবাইকে বলেও দিয়েছেন উনি নিশ্চয়ই বেশ চালাক আর জেলাসি টাইপের হবেন। বরের জন্য খুঁজে খুঁজে এসিডে পোড়া মেয়েটাকে চয়েস করেছেন। তার কারণ, আমার প্রতি তার স্বামীর আকর্ষণের কোনো কারণ নেই। কোনো পুরুষই আমাকে দেখে ক্রাশ খাবে না। আমি রহমাকে আর চোখে দেখলাম, উনি হাসছেন ঠিকই, কিন্তু চাপা কষ্ট উনার চোখে মুখে লুকিয়ে আছে। পাশে উনার স্বামী গম্ভীর মুখে বসে আছেন, উনি আমার দিকে একবারও তাকাননি। রহমা যা বলবে সেটাই হয়তো ফাইনাল। আমার বিয়ে ফাইনাল হলো, পরের সপ্তাহেই বিয়ে। তায়েবকে বললাম, যাবি না আমার সাথে? সে একগাল হেসে বলল, তখন ছোট ছিলাম, বুঝিনি বোনের শ্বশুর বাড়িতে থাকাটা কেমন যেন দেখায়। মন চাইলে তোমাকে দেখে আসবো, সাবধানে থাকবে তুমি, নিজের যত্ন নিও, আর আমি তো আছি।
তাইব এমনভাবে কথা বলে যে মন ভালো হয়ে যায়। বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে পা দিলাম। আমার স্বামী রাহাত, উনি পুরো রাস্তায় বা বাড়িতে এসেও একবারও কথা বলেননি আমার সাথে। আমাকে আমার ঘরে রাখা হলো। দীর্ঘ সময় পর রাহাত ঘরে এলেন। গুমড়ো মুখে হাঁটাহাঁটি করছিলেন ঘরে। আমিও চুপচাপ বসে আছি। আধ ঘন্টা পর উনি খাটে বসে বললেন, তুমি নিশ্চয়ই জানো এই বিয়ের কারণ। আসলে আমি বিয়ে করতে চাইনি। মা জোর করে বিয়ে দিয়েছেন বাচ্চার জন্য। নিরুপায় হয়ে করেছি। আমাদের মধ্যে মিলন হলো। মাস 2 পার হয়ে গেল, কনসিভ করিনি আমি। শাশুড়ি বকাবকি শুরু করলেন। নানা রকম কথা শুনতে হয়। তখন রহমা খুব সাপোর্ট করতেন আমাকে। শাশুড়িকে বুঝাতেন যেন বকাবকি না করেন। আমি গর্ভবতী না হলেও রহমা হঠাৎ গর্ভবতী হয়ে গেলেন। তারা যে কি পরিমাণ খুশি হলো, তাদের খুশি দেখে আমারও ভালো লাগলো। নতুন মেহমান আসার আনন্দে গরু জবাই করে রাহাত আর তার পরিবার পুরো এলাকায় খাওয়ালো। পরে রাহাত আমাকে ডিভোর্স দিতে চাইলেন, কারণ আমি বাচ্চা দিতে পারিনি। শুধু শুধু বউ হয়ে কেন থাকবো, তাদের মাথায় বোধ হয় এটাই চলছিল। শাশুড়িও ভালো চোখে দেখেন না আমায়। এই খবর শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এমনিতেই আমি কলঙ্কিনী, তার উপর বাচ্চার জন্ম দিতেও ব্যর্থ। এখন ডিভোর্স হলে কোথায় মুখ লুকাবো আমি? এত পোড়া কপালি হয়ে কি বাঁচা যায়? রহমার ব্যবহার সবসময় আমার প্রতি স্নেহপূর্ণ ছিল। উনি কখনো কিছু বলেননি। আমি উনার পায়ে পড়ে বললাম, আমাকে তাড়িয়ে দিও না দয়া করে। আমি স্বামীর সঙ্গ না পেলেও এই পরিচয়ে থাকতে চাই। রহমা আমাকে ধরে তুললেন। ছি ছি, তুমি আমার পায়ে পড়ছো কেন মারিয়া? কে বলেছে তোমায় ডিভোর্স দেবে? আমি রাহাতকে বুঝাবো, সে তোমায় ছাড়বে না। তুমি আজন্ম রাহাতের বউ হয়ে থাকবে এখানে। কান্নাকাটি বন্ধ করো। রহমার কথা রাহাত শুনলেন। তিনি আমাকে ডিভোর্স দিলেন না, তবে সম্পর্কও গড়ে উঠল না। তিনি থাকেন রহমার ঘরে, আমি আমার ঘরে। শাশুড়ির চোখে আমি বিষ। কোনো ঝগড়া না করেও উনি আমাকে সহ্য করতে পারতেন না। এভাবেই দিন যেতে লাগলো। তাইফরা সবাই ভাবে আমি খুব ভালো আছি। শুধু আমি জানি, স্বামী থাকা সত্ত্বেও স্বামীর সঙ্গ না পেয়ে ভিতরে ভিতরে কতটা মরে যাচ্ছি। রহমা আপুর বাচ্চা হলো। সবার মতো আমিও খুশি। ছোট ছোট হাত পা নাড়লে ভীষণ কিউট লাগে। আমি বারবার তাকে কোলে নিই। রহমা আপু বারণ করেন না। কি আদুরে বাচ্চা। আলাদা একটা টান তৈরি হলো তার প্রতি। বাবুর 6 মাস যেতে না যেতেই রহমা আপু অসুস্থ হয়ে পড়লেন। গলায় প্রচন্ড ব্যথা। ডাক্তার দেখিয়ে কোনো লাভ হলো না। অবশেষে ঢাকায় গিয়ে জানা গেল রহমা আপুর গলায় ক্যান্সার। এই খবর শুনে সবাই ভেঙে পড়লো। রাহাত তো আরো বেশি। পুরুষ হয়ে উনি শিশুর মতো কান্না করলেন। এক রাতে আপু আমাকে একা ঘরে ডেকে নিয়ে হাত ধরে বললেন, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। বাচ্চা না হয় শাশুড়ির যন্ত্রণা সহ্য হচ্ছিল না। তারা বলেছিল বাচ্চা লাগবে, না হলে রাহাতকে বিয়ে দেবে। আমি রাজি হইনি। তোমার নতুন মা, আমার দূর সম্পর্কের খালা। একদিন ওনার কাছে তোমার কথা শুনি। আমি নিজে তোমাকে দেখতে যেতে চাই। আমি কোনো সুন্দরী মেয়ে আনতে চাইনি, কারণ ভয় ছিল রাহাত পাল্টে যাবে। তোমাকে আমার ভালো লেগেছিল, কারণ তোমার মধ্যে সেই সৌন্দর্য নেই যা দেখে রাহাত গলবে। কিছু মনে করো না মারিয়া। তবে এসব মন খুলে বলছি। মারিয়া 1 সেকেন্ড থেমে আবার বলা শুরু করলেন, তুমি এতদিন ধরে আমাদের সাথে আছো। খুব ভালো মেয়ে তুমি। তোমাকে আমি বোনের মতো দেখি। আমার ক্যান্সার হয়েছে, আমি বাঁচব না বেশি দিন। আমি শিওর রাহাত ছাড়া একমাত্র তুমিই একজন যে বাবুকে আদরে ভালোবাসায় রাখবে। আমার ছেলেকে তোমার হাতে দিলাম, নিজের ছেলের মতো রেখো। রহমা আপু কান্না করলেন। আমিও কান্না করলাম। ধীরে ধীরে আপুর অবস্থা খারাপ হলো। হাসপাতালে ভর্তি হলেন। এক রাতে রাহাত, আমি রহমা আপুর পাশে বসা। রহমা আপু রাহাতের হাত ধরে বিনয়ী কণ্ঠে বললেন, শেষ একটা ইচ্ছে পূরণ করবে আমার? রাহাত বললেন, কি? টাকা পয়সার তো অভাব নেই তোমার। আমি চাই যত টাকা লাগে মারিয়ার মুখটা সার্জারি করাও, স্বাভাবিক করে দিও। আমি মারা যাওয়ার পর আর বিয়ে করো না, মারিয়ার সাথে সংসার করো। মারিয়া তোমাকে আর আমার মেয়েকে খুব ভালো রাখবে। রহমা আপু আরো শক্ত করে ধরলেন রাহাতের হাত। প্লিজ রাহাত, ফিরিয়ে দিও না আমায়। আজই কথা বলো ডাক্তারের সাথে। রাহাত অনেকক্ষণ চুপ করে বসে থাকলেন। চোখ টলমল করছিল। তারপর বললেন, ঠিক আছে।
রহমা আপু হাসপাতালে থাকা অবস্থায় আমার সার্জারি হলো। আমার আগের ছবি দেখে ডাক্তাররা যতটা সম্ভব আগের মতোই বানিয়েছেন। আয়নায় মুখ দেখে বহু বছর পর আমার মুখে স্বস্তির হাসি ফুটলো। আমার সুন্দর চেহারা ফিরে পেয়েছি। আমি রহমা আপুর হাত ধরে কৃতজ্ঞতার চুমু খেলাম। তুমি না থাকলে এসব হতো না আপু। রহমা আপু হাসার চেষ্টা করলেন, চিবুক ধরে বললেন, তুই তো ভীষণ সুন্দর মেয়ে মারিয়া। রাহাত আর দূরে থাকবে না, দেখিস ঠিক তোকে পছন্দ করবে। আমি বললাম, রাহাতকে আমার হাতে ছেড়ে দিচ্ছ, খারাপ লাগছে না আপু? একটা দীর্ঘশ্বাস ফেললেন রহমা আপু। পরিস্থিতি এমন, কি আর করব, আমি মারা যাওয়ার পর তো এমনিতেই সে বিয়ে করত। একা মরা যায়, বাঁচা যায় না। অন্য কেউ আসার চেয়ে তুই থাকবি বউ হয়ে, আমার আত্মা শান্তি পাবে, আমার মেয়ে ভালো থাকবে। রহমা আপুর খাওয়া বন্ধ হয়ে যায়, কিছুই খেতে পারেন না তিনি। ডাক্তাররা স্যালাইন দিয়ে শরীরে পুষ্টি দেন। হাসপাতালের বেডে শুতে শুতে হয়তো হাড় পর্যন্ত ক্ষয় হয়ে গেছে। দুঃখ লাগে উনার অবস্থা দেখলে। চেহারা শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। নামাজ পড়ে আমি রহমা আপুর জন্য দোয়া করি। রাহাত সবসময় রহমা আপুর সাথেই থাকেন। আমার আগের ধারণা পাল্টে গেল, সব মানুষ একরকম নয়। রহমা আপুর কোনো সৌন্দর্য এখন নেই, তবু সৌন্দর্যহীন মানুষটার শেষ সময়ে রাহাত তার পাশে আছেন, তাকে সাপোর্ট করছেন। এই জিনিসটার জন্যই হয়তো রহমা আপু মরে গেলেও শান্তি পাবেন। রহমা আপুর মেয়ের বয়স 1 বছর হয়। তার নাম মৌ। মৌ আজকাল আমার কাছেই থাকে। প্রথম প্রথম মায়ের জন্য কাঁদতো, এখন চিনে ফেলেছে আমায়। আমার সাথেই তার সবকিছু। মৌকে নিয়ে বাড়িতে থাকি আমি। 2 দিন পর পর দেখতে যাই রহমা আপুকে। এক ভোরে ফজর নামাজ শেষ করে রান্নাঘরে গিয়েছিলাম, ঠিক তখনই মোবাইলে কল আসে। এত ভোরে কল দেখে বুকটা টনটন করে ওঠে। কাপা হাতে কল রিসিভ করি। ওপাশ থেকে রহমা আপুর মায়ের কান্নার শব্দ শুনি। রহমা আপু আর নেই। খবরটা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয় আমার। স্থির থাকতে পারি না। চেয়ারের হাতল ধরে দাঁড়ায়। জানতাম আপু বাঁচবে না, তবুও মৃত্যুর খবর শুনে এতটা শক লাগবে ভাবিনি। রাহাতের কি অবস্থা হবে এই ভেবে প্রচন্ড খারাপ লাগলো আমার। রহমা আপুকে অ্যাম্বুলেন্স করে বাড়ি আনা হলো। আত্মীয় স্বজন সবাই দেখতে এলেন। মৌকে নিয়ে শেষবারের মতো দেখায় মাকে। তার হাত টাত মায়ের মাথায় বুলিয়ে দিই। চুমু খাওয়ায় ছোট বাচ্চা। মা যে মারা গেছে সে কিছুই বোঝে না, ঘুমিয়ে পড়ে নির্ভাবনায়। রহমা আপুকে যখন কবর দিতে নিয়ে যাওয়া হলো, কেন জানি না কলিজা ফেটে যাচ্ছিল আমার। উনি সম্পর্কে আমার সতী, তবুও কষ্ট লাগছিল, ভীষণ কষ্ট। পুরো বাড়ি থমথমে হয়ে যায়। রাতে শুনি রাহাত জোরে জোরে কান্না করছেন। সকাল হলে রহমা আপুর কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকেন। এভাবে প্রায় সময় রাহাত রহমা আপুর কবর পাড়ে চলে যান। রাতে ফুপানো কান্নার আওয়াজ ভেসে আসে উনার ঘর থেকে। একদিন সাহস করে উনার ঘরে গেলাম। আমাকে দেখে চোখ মুছে ফেললেন। জিজ্ঞেস করলেন, কেন এসেছো? আমি আমতা আমতা করে বললাম, রহমা আপু নিশ্চয়ই ভালো আছেন, আপনি এভাবে কাঁদবেন না। মৌ কি ঘুমিয়েছে? জি। আমার মেয়ের ঠিকঠাক যত্ন নিও। মেয়ে ভালো থাকলে তুমিও ভালো থাকবে। সহজে রাহাতের সাথে আমার সম্পর্ক তৈরি হয়নি। তার খারাপ সময়ে একটু একটু করে কাছ থেকে অনেক অনেক পরে সম্পর্কটা স্বাভাবিক হয়। এখন সে আমাকে বউয়ের সম্মান দেয়, যত্ন করে। তবুও রহমা আপুর জায়গা আমার উপরে রাখে। আগে উনাকে প্রাধান্য দেয়। আমি তাতেও খুশি নই। রাহাত আর রহমা আপুর ভালোবাসা ছিল খুব খাঁটি। আমি শুধু চাই ধীরে ধীরে রাহাত আমাকেও ততটা ভালোবাসুক। আমি মারা গেলে সেও যেন এমন কেঁদে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে। স্বামীর ভালোবাসা কে না চায়। মৌ বড় হতে থাকে। এখন তার বয়স 4 বছর। আমারও একটি বাবু হয়েছে, ছেলে বাবু। মৌ এখনো আমাকে মা জানে। সে জানে না তার আসল মা মারা গেছেন। রাহাত সবাইকে নিষেধ করেছে এসব না বলতে। বড় হলে এমনিতেই জেনে যাবে। আমার ছেলের 1 বছর বয়স। মৌয়ের কি আহ্লাদ ভাইকে নিয়ে। মৌ আর আমার ছেলেকে একসাথে খেলতে দেখলে তাইপ আর আমাকে দেখতে পায় ওদের মধ্যে। বলতে ভুলে গেছি, তাইপ এখন স্টুডেন্ট ভিসায় লন্ডনে চলে গেছে। রোজ কথা হয় আমাদের। সে আমাদের জন্য ভিসা বের করছে। বলেছে, আপু তোমরা সবাই এসো, একা ভালো লাগে না আমার। একদিন খুব মন চাইলো আম্মুকে দেখতে।
আম্মুর প্রতি যত রাগ ক্ষোভ ছিল সব মরে গেছে। বাচ্চা জন্ম দিতে গিয়ে মায়ের কষ্টের মূল্য বুঝেছি। আম্মু নিশ্চয় ততটাই কষ্ট পেয়েছিলেন। ভুল করেছিলেন ঠিকই, কিন্তু তবুও তো উনি আমার আম্মু। মানুষ মাত্রই ভুল, উনার ভুলটা হয়তো একটু বেশি। আমি আম্মুর ঠিকানা জোগাড় করে একদিন উনার বাড়িতে গেলাম। আমাকে দেখে আম্মু হতবাক, তারপর কান্নায় ভেঙে পড়লেন। আমিও কাঁদলাম। আম্মু জানালেন অনেকবার দেখা করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি, বাবা সুযোগ দেননি। তারপর তাইপের কথা জানতে চাইলেন। আমি বললাম তাইপ এখন লন্ডনে। তার ছবি দেখে ছবিতে বারবার চুমু খেলেন আম্মু। আমার হাত ধরে বললেন, আমি ভুল করেছি মারিয়া, মানুষ মাত্রই ভুল করে। তোমরা কেন আরো আগে আসনি আমার কাছে? এমন কোনো দিন নাই, কোনো রাত নাই যেদিন তোমাদের কথা মনে পড়েনি আমার। কষ্ট হতো, তারপর সংসার আর বাচ্চা কাচ্চার নিচে চাপা পড়ে যেত কষ্টটা। আম্মুর সাথে গল্প করতে করতে জানলাম আশ্চর্যজনক এক বিষয়, আমি নাকি আম্মু আব্বুর পালিত মেয়ে। শুনে থা বনে গেলাম। তার মানে আম্মু আব্বু ভাই কেউই আমার রক্তের নয়, অথচ আব্বু এত ভালোবাসেন, এত খেয়াল রাখেন, পড়াশোনায় এত খরচ করেছেন। কি মহান মানুষ উনি। তায়েবকে ফোনে বললাম, জানিস ভাই, আমি তোর আপন বোন নই। ফাজলামি করো না আপি, সত্যি ভাই, আম্মু বলেছেন। আম্মু? আম্মু কোথায় পেলে? আমি আম্মুর কাছে গিয়েছিলাম। তায়েব রেগে গেল, কেন গিয়েছিলে আপু? উনি আমাদের ছেড়ে চলে গেছেন। কিভাবে ছোট দুটো বাচ্চা বড় হবে সেটা একবারও ভাবেননি। আমি বললাম, বাদ দে ভাই, উনি আমাদের মা। আমি কখনো যাব না মায়ের কাছে। আমার মা মারা গেছেন। আর একটা কথা, পালিত হোক বা না হোক, তুমি আমার আপি, আর আপি থাকবে, ঠিক আছে? একদিন বাড়ি গিয়ে আব্বুর পাশে বসে জিজ্ঞেস করলাম, আব্বু, আমি তোমার পালিত মেয়ে, অথচ কখনো তা টের পেতে দাওনি। আব্বু মুচকি হেসে বললেন, পালিত হলেও তো মেয়ে বানিয়ে নিয়ে এসেছি। মেয়ের চোখেই দেখেছি তোমায়। কোনো কমতি পেয়েছো? তারপর একটু থেমে বললেন, খবরদার, আর কোনোদিন এ কথা তোমার মুখে যেন না শুনি। কিন্তু এটা তোমায় কে বলেছে? আব্বুর চোখের দিকে তাকিয়ে বললাম, আম্মু। আব্বু একটুও বিচলিত হলেন না। ভাবছিলাম হয়তো বকবেন, কিন্তু কিছুই বললেন না। গম্ভীর মুখে বাহিরে তাকিয়ে রইলেন। আব্বুর দিকে তাকিয়ে ভাবলাম, এত ভালো মানুষ কেন উনি? কোনো রক্তের টান না থাকা সত্ত্বেও কত যত্ন করে বড় করেছেন আমায়। সত্যি বলতে দুনিয়ায় এখনো ভালো মানুষের অভাব নেই। শুধু খারাপ মানুষের ভিড়ে ভালো মানুষদের বিশ্বাস করতে ভয় পায় সবাই। সমাপ্ত।